কোনো জনরোষ না, এটা বিজেপির অর্গানাইজড করা একটা ক্রাউড যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা চালিয়েছে। যদি কেউ নতুন বিজেপি হয়েও থাকে তার দায়ও তো বিজেপিকেই নিতে হবে। 4 মে দুপুর 12টার পর যারা বিজেপি হয়েছে তাদের দায়ও বিজেপিরই। তারা যদি বিজেপির পতাকা নিয়ে কোথাও ঝামেলা করে, কোথাও আগুন লাগায়, তার দায় তো বিজেপিকেই নিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যদি ক্ষোভ থাকে, অভিযোগ থাকবে, তাহলে তার জন্য পুলিশে যাবে, থানায় যাবে, আদালতে মামলা করবে, রাস্তায় ইট ছোড়া হবে। এটা কোন ধরনের ভদ্রতা বা এটা কোন ধরনের রাজনৈতিক সংস্কৃতি? এটা কোনো রাজনৈতিক সংস্কৃতি নয়। সরকারের কাজের প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করলেই ধ্বংসাত্মক, এটা তো মুশকিল কথা। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো তদন্ত থাকে, সিবিআই তদন্ত করছে, তাহলে তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন? রোজই নাটক করা, তার বাড়ির সামনে লোক পাঠানো ইত্যাদি পাঠানো, এতে কোনো লাভ হবে না। যদি মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দোষী, তাকে গ্রেফতার করা উচিত। জনরোষে অভিষেক এবার ছোড়া হলো ডিম জুতো, সরকার পাল্টাতেই মার খেলেন তৃণমূল যুবরাজ, কি বলবেন? দেখুন, এটাকে জনতার জনরোষ যদি বলা হয়, এরপর বলা হবে যে আকলাককেও পিটিয়ে মেরেছিল জনরোষে। যদি সংগঠিতভাবে কোনো মব ভায়োলেন্স হয়, সেটা যে দেশেই হোক সেটা অন্যায়। এটা বাংলাদেশের ক্ষেত্রে বলা হয় তৌহিদি জনতা, পশ্চিমবঙ্গে এটা বলার চেষ্টা করা হচ্ছে জনরোষ। এটা কোনো জনরোষ না, এটা বিজেপির অর্গানাইজড করা একটা ক্রাউড যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা চালিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যদি ক্ষোভ থাকে, অভিযোগ থাকবে, তাহলে তার জন্য পুলিশে যাবে, থানায় যাবে, আদালতে মামলা করবে, রাস্তায় ইট ছোড়া হবে। এটা কোন ধরনের ভদ্রতা বা এটা কোন ধরনের রাজনৈতিক সংস্কৃতি? এটা কোনো রাজনৈতিক সংস্কৃতি নয়। ফলে এটা জনরোষ নয়, এটা একটা বাজে ন্যারেটিভ চালানোর চেষ্টা করা হচ্ছে, যেটা ভুল। যে কোনো রাজনৈতিক নেতা, সে যে দলেরই হোক, তিনি যদি কংগ্রেসেরও হন, তিনি যদি তৃণমূলেরও হন, তিনি বিরোধী হলেও তার রাস্তায় নামার, রাজনীতি করার অধিকার অবশ্যই আছে। এবং আপনি যে বলছেন সেখানে বিজেপির একটা সৃষ্টি করা হচ্ছে, কিন্তু সেখানে যারা ঢিল ছুঁড়েছিল বা ডিম ছুঁড়েছিল সিসিটিভি ক্যামেরা ধরা পড়েছে, মিডিয়ার ক্যামেরা ধরা পড়েছে, এবং এক মাস আগে এরাই তৃণমূল করতো এবং সেদিন অভিষেকের উপর তারাই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠছে। গ্রেপ্তার হয়েছে কিন্তু 6 জন তাদের মধ্যে। আমি আকাশ গায়েন বা বাকিদের প্রত্যেকের পরিচয় জানি, ফলে তারা কতদিন ধরে বিজেপি করতো সেটা জানি। ফলে যেভাবে এটা চালানোর চেষ্টা করা হোক, যেটা লাভলি মৈত্রীর সহযোগী, এটা বাজে কথা। এইসব আর যদি কেউ নতুন বিজেপি হয়েও থাকে তার দায়ও তো বিজেপিকেই নিতে হবে। 4 মে দুপুর 12টার পর যারা বিজেপি হয়েছে তাদের দায়ও বিজেপিরই। তারা যদি বিজেপির পতাকা নিয়ে কোথাও ঝামেলা করে, কোথাও আগুন লাগায়, তার দায় তো বিজেপিকেই নিতে হবে। এর দায় তো অন্য কেউ নেবে না। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আবারও ধ্বংসাত্মক রাজনীতি শুরু করেছে, অগ্নিমিত্রা পাল বলছেন। দেখুন, যে কোনো সময় যে বিরোধী রাজনীতি, সেটা সবসময় আক্রমণাত্মক হবে। অগ্নিমিত্রা পল কি বললেন তাতে কিছু আসা যায় না। সবাইকে বুঝতে হবে যে ভারতবর্ষের মানুষের মধ্যে কতটা ক্ষোভ থাকলে একটা ককরোচ জনতা পার্টি নামে একটা পার্টি জন্ম নেয় এবং তাতে 2 কোটিরও বেশি মানুষ তার মেম্বার হয়ে যায়। ফলে ভারতবর্ষের মানুষের যে ক্ষোভ রয়েছে, যে সাধারণ ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ তো বিরোধীদের মধ্যেই হবে। তার বহিঃপ্রকাশ ককরোচ জনতা পার্টি দিয়ে হচ্ছে, তার বহিঃপ্রকাশ যারা হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদের মাধ্যমে হচ্ছে। সরকারের কাজের প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করলেই ধ্বংসাত্মক, এটা তো মুশকিল কথা। কিছু হয়নি, অভিষেকের উচিত ছিল বাড়ি গিয়ে গোবর জল দিয়ে স্নান করার। চরম কটাক্ষ করছে বিজেপি নেতা সৌমিত্র খা, কি বলবে? এবং সজল ঘোষও একই কথা বলে। আমি জানি না কারা কি বলেছে, কিন্তু সৌমিত্র খান বোধহয় নিজে এক সময় তৃণমূল করতেন, তৃণমূল থেকে প্রথমবার সাংসদ হয়েছিলেন। যারা তৃণমূল করে পরবর্তীকালে বিজেপি হয়েছেন তাদের বোধহয় তৃণমূলের প্রতি বেশি রাগ। তারা যা ইচ্ছে বলতে পারেন, কিন্তু তাতে কিছু আসা যায় না। সৌমিত্র খানও যখন বিজেপি হয়েছিলেন তখন নিজের লোকসভা কেন্দ্রে ঢুকতে পারতেন না, তাকে বাইরে থেকে প্রচার করতে হয়েছে। ফলে রাজনীতিতে সবসময় পাশা উল্টোতে থাকে, চাকা ঘুরতে থাকে। আজ যে শাসক কাল সে বিরোধী হতে পারে, আজ যে বিরোধী কাল সে শাসক হতে পারে। সব পক্ষেই সেটা মাথায় রাখা উচিত। ফলে গোবর জলে ধুলে যদি কারো আঘাত ধুয়ে যায়, তাহলে এরপরে করোনার চিকিৎসার সময় দিলীপ ঘোষ যেমন বলেছিলেন যে গোমূত্র খেলে করোনা সেরে যাবে, সেটাই প্রাসঙ্গিক হয়ে যাবে, সেটা তো সত্যি নয়। ডিম মারলে চোট লাগে, এই প্রথমবার দেখলাম দিলীপের গলায় রসিকতার সুর। দিলীপ ঘোষ তো ভালো রসিকই লোক। দিলীপ ঘোষ রসিক লোক বলেই তো অনেক কথা রসিকতা করে বলেন। তিনি এর আগে 2024 নির্বাচন হেরে যাওয়ার পরে শুভেন্দু অধিকারী সম্পর্কে অনেক কটাক্ষ করেছিলেন। আবার যখন তিনি জগন্নাথ মন্দির দেখতে পৌঁছে গেছিলেন, তখন যখন বিজেপি তাকে ব্রাত্য করে দিয়েছিল, তখনও অনেক কটাক্ষ করেছিলেন। দেখুন, শাসক বিরোধীর এই তরজা সবসময় চলবে।
এতে গুরুত্ব দিয়ে লাভ নেই। আম জনতার যেগুলো ইস্যু, অর্থাৎ জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি, হকার উচ্ছেদ, সেগুলো মানুষের ইস্যু। সেগুলোর বিষয়ে বিরোধীরা কী ধরনের রাজনীতি করতে চাইছে সেটাই মুখ্য বিষয়। একদম এখানে একটি বিষয় সামনে আসছে, সিআইডি এবং ইডি তলব আটকাতেই এই ধরনের ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বদের। কি বলবেন? বিজেপি নেতৃত্ব শাসক, ফলে তারা তো এ ধরনের দাবি করবেই। কিন্তু এই সিআইডি তদন্ত নিয়েও তো অনেক জলঘোলা হচ্ছে। আজকে তৃণমূল তাদের 2 বিধায়ককে বহিষ্কারও করেছে যারা এই সিআইডি তদন্তের দাবি জানিয়েছিল। ফলে দেখা যাক যে সত্যি সত্যি এই তদন্ত কোথায় হয়। আর আমি একটা জিনিস বুঝতে পারি না, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো তদন্ত থাকে, সিবিআই তদন্ত করছে, ইডি তাহলে তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন? রোজ এই নাটক করা, তার বাড়ির সামনে লোক পাঠানো ইত্যাদি পাঠানো, এতে কোনো লাভ হবে না। যদি মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দোষী, তাকে গ্রেফতার করা উচিত। সিআইডি তাকে তলব করবে কেন? আমার মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বিজেপি আসলে রাজনীতি করতে চায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রাখলে রাজনীতি করতে সুবিধা হয়। একদম আমার শেষ প্রশ্নে যাব নার্সিং হোমের ব্যাপারে। বেলভিউ নার্সিং হোম থেকে অ্যাপেলো নার্সিং হোমে কেউই রাখতে চাইলো না অভিষেককে। কেন? এই প্রশাসনিক চাপের জন্য কি কোনো রকম? এটা আমি তো দেখুন ডাক্তার নিয়ে এটা বলতে পারবো না। তৃণমূলের অভিযোগ প্রশাসনিক চাপ, আবার বিজেপির বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে হাসপাতালগুলোর উপর চাপ দিয়েছিলেন। এটা একমাত্র ডাক্তাররাই বলতে পারবেন যে সেদিন ঠিক কী পরিস্থিতি ছিল। গতকালকে যে মমতা ব্যানার্জি ধর্ণা মঞ্চ ছিল করবে বলেছে, সেখানে অনুমতি দেওয়া হলো না, তাহলে কি বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে শাসকেরা? দেখুন, এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। যখন শুভেন্দু অধিকারী বিরোধী ছিলেন, তখন শুভেন্দু অধিকারীকে যে কোনো সভার অনুমতি নেওয়ার জন্য হাইকোর্টে যেতে হতো। তখন সেটারও আমি বিরোধী ছিলাম। আমি বলেছিলাম যে এটা কখনো কোনো দলের জন্য একক হতে পারে না। তেমনই আজ যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী, তাকেও যদি কোনো সভার অনুমতি না দেওয়া হয়, তাহলে আসলে বিরোধী পরিসরটাকে আপনি সংকুচিত করবার চেষ্টা করছেন। এবং যখনই আপনি বিরোধী পরিসর সংকুচিত করবার চেষ্টা করবেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের 2026-এর বিধানসভায় যে পরিণতি হয়েছিল, সেই পরিণতির জন্য পরবর্তী শাসককেও সবসময় তৈরি থাকতে হবে। কখনো বিরোধীদের বা গণতন্ত্রকে সংকুচিত করা যায় না, বা বিরোধীদের স্বরকেও চেপে রাখা যায় না। যদি আপনি সেটা অস্বাভাবিক উপায়ে চাপার চেষ্টা করেন, তাহলে সেটা অন্য কোথাও দিয়ে প্রকাশ পাবে। এই লক্ষ্মী ভাণ্ডারের 12 পাতার ফর্ম নিয়ে কি বলুন? প্রথমে বলা হয় লক্ষ্মীর ভাণ্ডার না, অন্নপূর্ণা ভাণ্ডার। দেখুন, আমাদের দেখতে হবে যে শেষ পর্যন্ত অন্নপূর্ণা ফর্ম কতজন ফিল আপ করতে পারলো, এবং অন্নপূর্ণা ফর্মের যেসব কি বলবো ক্রাইটেরিয়া আছে, সেগুলো কতজন ম্যাচ করতে পারবে। দেখুন, বিজেপি সম্পর্কে একটা অভিযোগ যে তারা মহারাষ্ট্রে, তারা দিল্লিতে, তারা যে প্রতিশ্রুতি দিয়ে ভোটে এসছে সেগুলো পূরণ হয় না। অর্থাৎ মহিলাদের যে টাকা পাওয়ার কথা, সেগুলো পূরণ হয় না। এবার দেখতে হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হচ্ছে কিনা। আগে লক্ষ্মী ভাণ্ডারে বসে বসে ছেলেরা টাকা পাচ্ছিল এবং 29 লাখেরও বেশি ছেলেরা টাকা নিয়েছে, এবং সেটা ধরাও পড়েছে যখন লক্ষ্মী ভাণ্ডারটা তলব করা হলো। কি বলবেন, ছেলেরা বসে বসে লক্ষ্মী ভাণ্ডার? দেখুন, আমার মনে হয় না সংখ্যাটা 29 লাখ। সংখ্যাটা হয়তো কোনো জেলায় 10 জন, কোনো জেলায় 12 জন। 29 লাখ হলে সেটা অনেক বড় ঘটনা হতো। কিন্তু যদি একজনও পুরুষ পেয়ে থাকেন, তাহলে সেটা অন্যায় এবং তার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, এবং যে পুরুষরা নিয়েছেন তাদের শাস্তি হওয়া উচিত।